আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা হচ্ছে সকালবেলা। নর্মালি না আমি সকালবেলা উঠি না লকডাউন শুরু হওয়ার পর থেকে, কারণ মেন্টাল একটা প্রিপারেশন হয়েই গেছে। হাজব্যান্ড বাসায় আছে, রান্নার কোনো ঝামেলা নেই। আরও একটা বড় মানে এই অলসতা হওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে মানে বাচ্চাও ঘুমায় থাকে, আমিও ঘুমায় থাকি পাশে। আর অবশ্যই এটা হাজব্যান্ডের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব না। অনেক ছেলেরাই আছে যেটা বাধ্য করে যে এটা চিন্তা করতে শেখায় যে এটা তোমারই কাজ বা এটা করতেই হবে এই সময়। আল্লাহ তাআলার অশেষ রহমত এরকম থেকে আমি এরকম কোনো কিছু না। আমি ইচ্ছা করলে সারাদিন কাজ না করলেও ও কিছুই বলবে না। তো যাক, আজকে এমনিতেই আমি সকালবেলা উঠছি, তার কারণ হচ্ছে যে আজকে ওই হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট আনতে গেছে খুব ভোরবেলা 6:30টার দিকে। তা ভাবলাম যে ও তো 2-3 ঘন্টার মধ্যে চলে আসবে, এসেও যদি কিছু খেতে না পারে তাহলে খুব অপরাধ বোধ আমার ভিতরে কাজ করবে। এই চিন্তা থেকে আজকে আমি মর্নিংয়ে উঠছি। আর ওঠার পরে আমি এই ভিডিওটা এডিট করতে হচ্ছে বিকালবেলা। অলরেডি ইচ্ছে ছিল যে 5টায় আপলোড করব, কিন্তু করা না হবার কারণ হঠাৎ করে ইন্টারনেটে যেহেতু অনেকক্ষণ সময় ধরে থাকি, ইউটিউবে থাকি, ফেসবুকে থাকি বা ইউটিউবে ঘাটাঘাটি করি, একটা খবর চোখে পড়লো যে আপনারা কে চিনেন জানি না, না চেনাই ভালো, চেনার কোনো প্রয়োজনও নাই। ইন্ডিয়ার একটা তরুণ নায়ক আত্মহত্যা করছে, সুশান্ত রাজপুত। তো আমার ওটা দেখে এত খারাপ লাগতেছে যে, আর এর এর কারণটা ব্যাখ্যা করছে প্রথম আলোতে পড়লাম যে এর কারণটা ছিল হচ্ছে হতাশা থেকে, বিষাদগ্রস্ত থেকে এই কাজটা করছে। কারণ হচ্ছে যে 3 মাস থেকে সে লকডাউনে ছিল। আমার এই কথাটা পড়ে মনে হলো যে আমি আমার ভিউয়ার্সদেরকে একটু আস্ক করি তো যে লকডাউনে ওরা কেমন আছে, ওরা দুশ্চিন্তাগ্রস্ত আছে কিনা। আসলে একজন সে আবার এটার জন্য চিকিৎসাও নিচ্ছিল, সেই মানে এই হতাশা কাটানোর জন্য তার ঘরে অনেক ওষুধ পাওয়া গেছে। তো এরকম একটা উঠতি বয়সের ছেলে জাস্ট এখনো কিছুই জাস্ট মানে কি বলবো, জীবন শুরু, অনেক কিছু স্বাদ এখনো সে পায়নি। তো এটা দেখে খারাপ লাগছে যে আত্মহত্যা একদিন তো জীবনটা তো জীবনের সময় তো এক সময় চলেই যাবে। তো একাই ওকে গলা টিপে হত্যা করার কারণটা আসলে এরকম চিন্তা করাটা ঠিক না। তো যাই হোক, আমি যে বিষয়টা বা টপিক্সটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে হতাশা থেকে আমরা মুক্তি পাবো আসলে কিভাবে। তো সকালবেলা রুটি করার পর ও আগের দিন হচ্ছে কিছু আম নিয়ে আসছিল। তো হচ্ছে যে ওই টক আম একেবারে খেতে পায় না। আর এটা হচ্ছে যে হিমসাগর আম। এই আমগুলা আরও সাধারণত আম শেষের সিজনের দিকে পাকে। এগুলো হয়তো বা কাঁচা আমকে পাকানো হয়েছে, এই জন্য একটু টকটক, কিন্তু আমটা হচ্ছে খুবই স্বাদ। তো আমি ভাবলাম যে এটা জুস করে ফেলে, এই জন্য একটু চিনি দিয়ে ব্লেন্ড করে নিব, সকালে নাস্তার সাথে সার্ভ করব। আর আপনাদের একটা কথা বলি, আমরা মেয়েরা মানে আমাদের যে সমাজ ব্যবস্থা সেটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের সামাজিক যে অবস্থানটা সেটা কিন্তু আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না। এটা কখনোই কোনো মেয়ের পক্ষে পসিবল না। এটা কেউ কখনো অতীতেও পারেনি, এখনও পারবে না, ভবিষ্যতে পারবে কিনা আমি জানি না। তবে এটা আমার পক্ষে সমাজের কোনো নিয়ম পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব না। তবে আমি দেখছি যে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, যে জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগে সেই জিনিসটা থেকে ওভারকাম করে আসার জন্য আমি কখনোই কারো উপর ডিপেন্ডেন্ট হই না। আমি যে জিনিসটা আমার খুব বিরক্তি সৃষ্টি করতেছে, যে জিনিসটা আমার খুব খারাপ লাগতেছে বা আমি কোনো কিছু চাচ্ছি, আপনারা দেখবেন যে আমরা যারা হতাশ হই তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কী কারণে হতাশ, সে কিন্তু স্পেসিফিক কোনো কজ বলতে পারবে না। সে কিন্তু হ্যাঁ হুঁ করে মানে এটা কারণ বলবে, ওটা কারণ বলবে, বা নির্দিষ্ট করে কোন সে কারণই কোথাও বলতে পারবে না। কারণ হচ্ছে এটা না বলার একটা কারণ হচ্ছে যে ওর সেই দৈহিক বা মানসিক সেই কার্যক্ষমতা সে হারায় ফেলে। এগুলো আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনাকে 100% বিলিভ করতে হবে তা কোনো কথা না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার এটা যেটা মনে হয় যে সে চিন্তার যে শক্তি, দৈহিক যে শক্তি, সে এনার্জিটা একদম হারায় ফেলে। তাই সে বুঝতেই পারে না যে সে কী কারণে হতাশ এবং কী করলে সে ওখান থেকে ওভারকাম করে আসবে। আর একটা কথা হচ্ছে যে হতাশ হওয়ার 99%-এর কারণ কখনো বেশিরভাগ সময় দেখা যায় অন্যকে নিয়ে হয়।
অন্যকে নিয়ে হয় বা নিজের জন্য না, দেখা যায় যে স্বামীর বিহেভিয়ার, শ্বশুর শাশুড়ির বিহেভিয়ার, আশেপাশের পরিবেশের বিহেভিয়ার, মানে এই কারণে আমরা সাধারণত হতাশ হই বেশি। নিজেকে নিয়ে যে হই না তা না, নিজেকে নিয়ে 1% মানুষ হতাশ হয়, বাট 99% মানুষই হতাশ হয়। দেখা যায় যে কারণটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট, কারণ আমাদের আশা প্রত্যাশাটা অনেকটা ডিপেন্ড করে। এগুলো যখন আমাদের আশার সাথে প্রত্যাশা বা এগুলো যখন আমরা যোগ বিয়োগ করে হিসাব মিলাতে পারি না, তখনই আমরা হতাশ হই যে আমার চাওয়াটা কেন পূর্ণ হলো না। একটা কথা মানে বিশ্বাস কেন আপনারা করেন না, প্রকৃতির নিয়মেই চলতেছে। এটা প্রকৃতি যে রাস্তায় চলতেছে, যেভাবে চলতেছে, এর কোনো ব্যতিক্রম নেই এবং পৃথিবী যতদিন বেঁচে থাকবে সে সেই নিয়মেই চলতে থাকবে। তো ওকে চেঞ্জ করা বা ওকে বদলানো আমাদের ক্ষমতার বাইরে। কিন্তু এটা আরও একটা জিনিস বিশ্বাস করতে হবে যে আমরা দিন কখনোই সমান যায় না। আজকে যেভাবে দিনটা যাচ্ছে, কালকে অবশ্যই সেটা পরিবর্তন হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে আমার সকালের রাস্তা, অনেক সাউন্ড পলিউশন হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেও সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে কেন যে বাবা মারা বের করতে দেয়, অবশ্য উপায়ও নেই, কারণ ঘরে বাচ্চারা একদমই ঠিক থাকতে চায় না। তো আমি একটা মিষ্টি বানাইছিলাম, সেই মিষ্টিটা 3টা পিস রয়ে গেছিলো, সেটা সকালবেলা দিলাম। আর আমি তো রোজা আছি, তো খাবার নাস্তা শুধু 3 জনের, ওদেরকে নাস্তাটা আমি জাস্ট রেডি করে রাখলাম। আমার হাজব্যান্ড এখনও আসে নাই, ও আসলে তারপরে ভাবলাম যে নাস্তাটা করবে এখন। আর আম জুস করার পরে অনেকটা রয়ে গেছে, সেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, ওটা একটু পরে কেউ খেয়ে নেবে অথবা কালকে সকালে খাওয়া যাবে, কারণ পাকা আম রেখে দিলে নষ্ট হবে। যে আর এই আমটা হাড়িভাঙ্গা আম, এই আমটা সাধারণত আমের শেষে পাকে। তো সম্ভবত কেউ এটা কাঁচা আমটাকে পাকানোর কারণে এত সুস্বাদু আমটা টক লাগতেছে। আসলে এটা পাকার এখনো সময় হয়নি। তো আমি কাজ করি আর আপনাদের সাথে বিষয়টা নিয়ে একটু কথা বলি। আর আমি যদি এখন ভয়েসটা না দিই তাহলে প্রবলেম হবে, আর রাত 11টা 12টা বেজে যাবে। এগুলো রাস্তায় বাচ্চারা খেলতেছে, এই সাউন্ডগুলো একদমই অ্যাভয়েড করেন। যে বিষয়টা নিয়ে কথা বলতেছে সেটা হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েদের অবস্থানটা কোথায়, বা ওদেরকে কে কী চোখে দেখে, ওরা কিভাবে লাইফ লিড করতেছে, সেটা সবারই জানা, সবাই দেখেন, সবাই বোঝেন। এটা নিয়ে আর আমি কথা বলতে চাই না। তো যে অবস্থানটাই হোক না কেন, এই সমাজের এই সিচুয়েশনটা আমরা কখনোই বদলাইতে পারবো না। সেই জন্য কি আমরা খারাপ থাকবো? আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলি, সেটা হচ্ছে যে আমি যা চাই, আমি যা করতে চাই, বা আমার যা ভালো লাগে, অথবা আমি যা বদলাতে চাই, এটার জন্য আমি কখনোই কারো কাছে ডিপেন্ডেন্ট হই না। এটার জন্য আমি সবসময় চেষ্টা করি যে কিভাবে এই চাওয়াটা পূরণ করা যায় বা এই সমস্যাটাকে ওভারকাম করা যায়। আমি তখন নিজেই একটা অনেক বড় যোদ্ধা হয়ে যাই। আর এটা আমিও আপনাদেরকে বলবো, কারণ এই সময়টা যখন আমি কোনো কিছু চাচ্ছি, তখন যে আমি ফুললি যদি কারোর উপর ডিপেন্ডেন্ট হই, তাহলে চাওয়ার সাথে সাথে তো কোনো কিছু পাবো না। আর কথা হচ্ছে যে যার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে তার কাছেও কতটুকু পাবো না পাবো, এই হিসাব নিকাশ করে কিন্তু আমাদের ভিতরে হতাশা কাজ করে। তো হতাশা জিনিসটা এমনই খারাপ না, হতাশা জিনিসটা এমনই জঘন্য যে চিন্তা করেন যে একটা এত বড় সুপারস্টার মাত্র 3 মাস একা থাকার কারণে সুইসাইড করছে। আর এটা নাকি যারা অধিক হতাশাগ্রস্তভাবে মানে অধিক হতাশাগ্রস্ত হয় তাদের শুধু মানে তারা আত্মহত্যা করার ডিসিশন নেয়, এটা একটা খারাপ জিনিস। তো আমি সবসময় যেটাতে পজিটিভ থাকি সেটা হচ্ছে যে প্রকৃতির যে আশীর্বাদ, যে আমি পৃথিবীতে আসছি, পৃথিবীতে বেঁচে থাকাটাই একটা গিফট ছাড়া কিছু না, বা পৃথিবীতে যা পাইছি এগুলো গিফট ছাড়া আসলে কিছু না। আর কেউ কাউকে কখনোই হেল্প করতে পারে না। আমরা দিন শেষে একটাই সত্য কথা, 6 হাত কাপড় নিয়ে চলে যেতে হবে, সব কিছুই একদিন শেষ হয়ে যাবে। সত্যি বলতেছি, সব কিছুই এত শেষ হয়ে যাবে, তাই দুনিয়ার সব কিছু এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। মোট কথা, দুনিয়ার আপনি যে লকডাউনের মধ্যে যারা হতাশাগ্রস্ত হচ্ছেন বা খারাপ লাগা টাইম পাস করতেছেন, তারা একবার নিজেকে জিজ্ঞেস করবেন তো যে আসলে এই যে আমি হতাশাগ্রস্ত বা খারাপ লাগার সিচুয়েশনে আছি, কেন আছি, মানে আমার স্পেসিফিক কজটা কী। যদি কজটা হয় অন্যর কোনো কারণে, আমরা ম্যাক্সিমাম মানুষগুলো নিজের জন্য হতাশ হই না, হতাশ হই অন্যর বিহেভিয়ার কারণে। তো আমি মনে করি যে হতাশাটা একটা মনের অবস্থান ছাড়া আর কিছুই না।
মনের অবস্থান বলতে কি বুঝাইছি, ধরেন কি বলি ধরেন আমার মাটির জিনিসপত্র খুব বেশি পছন্দ, তো আমার হাজব্যান্ড আমাকে যদি একটা গিফট দেয় তাহলে আমার একটা বিশাল ভালো লাগা কাজ করে। আর যদি খারাপ কোনো কিছু সিচুয়েশন ঘটে তাহলে খারাপ লাগা কাজ করে। কেন? তাহলে আমার মনটাই ডিসিশন নিচ্ছে বা মনের একটা অবস্থান নিজে নিজে থেকে সৃষ্টি করতেছে যে আমি ভালো থাকবো কি থাকবো না। তো আমি মনে করি হতাশা বা খারাপ লাগা এগুলো একটা মনের অবস্থান ছাড়া কিছুই না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রোডাক্ট চলে আসছে, আর এগুলো আজকে এলোমেলো ভিডিও দেখার কারণ একটা আছে, সেটা হচ্ছে যে হতাশার সাথে এই ভিডিওটা অনেক রিলেটেড। সেটা আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু অনেক পরিপাটি থাকতে পছন্দ করি, মানে একটু যেন নিট অ্যান্ড ক্লিন থাকে। তো এটা এখন যে অবস্থা বা আমরা যে কাজ করতেছি, যে আমার ওই জিনিসটার প্রতি অনেক বেশি আবেগ, ওই জিনিসটার প্রতি অনেক বেশি মোহ, জিনিস বলতে মাটির জিনিসগুলো। তো ওগুলো ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি, ওরাই অর্ডার করছিল। তো ওগুলো নিয়ে আসার কারণে এই ছোট ছোট 2টা রুমের ফ্ল্যাটে আমাদের আর জায়গা হয় না ওগুলো রাখার, কারণ ওগুলো কার্টুনে রাখা, মানে কার্টুন চিন্তা করেন 2-3টা কার্টুন রাখলেই কতটুকু জায়গা নিয়ে নেয়। তো আমি যে রান্নাবান্না শেষ করে কাপড় ধুইছি, কাপড় ধোয়ার কাজে শেষ হয় না, প্রত্যেক দিন আমার হাজব্যান্ড বাইরে যায়, প্রত্যেক দিন ওই কাপড়টা ধুইতে হয়। আর আমি যখন এই কয়েকটা কাজ করে গোসলে গেছিলাম তখন আমি জানি মশলাটা কষাতে একটু সময় লাগবে, তো মশলাটাতে আমি সামান্য পানি দিয়ে পেঁয়াজটা ভেজে বা মানে গোসল করতে গেছিলাম, তো ভাবছি যে ঝটপট এটা করতে করতে এই মশলাটা ভুনা হয়ে যাবে। অলরেডি অবশ্যই একটু জায়গায় পুড়ে গেছে। তো দৌড় দিয়ে এসে আমি অবশ্য রান্না করতে যাবার আগে ডাল ভাজি, ঢেঁড়স ভাজি, ভর্তা, ভাত রান্না করে গেছি, আর ভাবছি যে এসে এটা রান্না করব। তো এইটা পুরো দৌড়ের উপর। আপনারা যদি হতাশা থেকে সত্যি দূরে থাকতে চান তাহলে ব্যস্ত থাকেন নিজের কাজ নিয়ে, এবং সেই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকেন যে কাজগুলো আপনাকে আসলে একটা ভালো লাগা মনের সৃষ্টি করবে। আমি যে মেয়েটা, আমার হাজব্যান্ডের সাথে প্রায় রাগারাগি হতো, ঝগড়া হতো একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে ছোটোখাটো বিষয় নিয়ে, গামছাটা এখানে কেন রাখছো, মানে এটা কেন এখানে রাখছো, এটা কেন এলোমেলো, মানে একটু যদি এদিক সেদিক এলোমেলো থাকে তা আমার ভিতরে এমন অস্থিরতা, মানে মেজাজ খারাপ হতো। আর সেই মানুষটা আজকে আমি আপনাদেরকে আমার ঘরের অবস্থা আপনাদেরকে দেখাইলাম। আরও দেখতে পারবেন ফুটেজে যে কী পরিমাণ এলোমেলোর মধ্যে আমি আছি। কারণ কি, স্বপ্ন কিন্তু মানুষকে অনেক ভালো রাখে, কারণ আমি বারবারই স্বপ্ন দেখতেছি তাতে কী হয়েছে এলোমেলো। আমরা যদি আল্লাহর রহমতে বেঁচে থাকি তাহলে আমরা একটা সুন্দর বাসা নিব, অনেক বড় বাসা নিব, আমার বিজনেসটা একদিন অনেক বড় হবে, এই স্বপ্নটাই আমাকে অনেক ভালো রাখতেছে। আমি প্রতিনিয়ত এইসব চিন্তা করতেছি, প্রতিনিয়তই এসব নিয়ে ভাবতেছি। না হলে আমি পাগল হয়ে যাইতাম এই ছোটো ছোটো 2টা রুমের মধ্যে এগুলো মানে এগুলো প্রোডাক্টের, তারপর হচ্ছে কার্টুন, খড়, তারপরে মাটির প্রোডাক্ট অনেকগুলো, তারপরে শতরঞ্জি, এগুলো দিয়ে আমার ঘরের 2টা ঘরের শুধু না, রান্নাঘরে, ড্রয়িং স্পেসে, 2টা রুমে একদম ভর্তি। তো আমি ঘর থেকে মানে বাথরুম থেকে এসেই মুরগিটা মানে রান্না করতেছিলাম, ওটা কষানো হয়ে কষাইতে দিয়ে আমি এদিকে নামাজ পড়তে আসছি। আর আমার হাজব্যান্ড আজকে এগুলো ডেলিভারি দিবে, এই জন্য এগুলো সে গুছাচ্ছিল আর কি। তো আমরা প্রতিনিয়তই পুরা 1 সেকেন্ড সময় আমাদের ব্যয় করার মতো বা কারোর সাথে একটু বা খানিকটা চিন্তা করা বা কারোর সাথে চ্যাটে কথা বলার মতো সময় আমাদের হয় না। প্রতিনিয়তই কাজে খুবই ব্যস্ত থাকতে হয়। আপনারা আমার কথা শুনে হয়তো বা একটু হাসবেন, যারা বুঝবেন না, যে ভাবতেছেন যে এটা ব্যস্ত থাকার কী আছে, আনতেছি বিক্রি করতেছি, ব্যাপারটা ওর মধ্যে সীমাবদ্ধ না। এর পিছনে অনেক কাজ থাকে, ওগুলো আনতে হয়, গুছাইতে হয়, ফটোগ্রাফি করতে হয়, এডিট করতে হয়, লিখতে হয়, অর্ডার নিতে হয়, তারপর ওটা লিখে আবার অর্ডার পাঠাইতে হয়। তো আমি যেমন এক নিঃশ্বাসে কয়েক সেকেন্ডের কথাগুলো বললাম, এই কয়েক সেকেন্ডের কাজগুলো করতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো আমি নামাজ কালাম পড়ে হচ্ছে মুরগিটা রান্না করতে চলে আসছি। রান্না বলতে অলরেডি কষানো অনেকটা হয়ে গেছে, আর কিছুক্ষণ আমি শুধু মশলা বাটিটা ধুয়ে একটু পানি দেবো, মুরগিটা মানে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে তরকারিটা আমার হয়ে যাবে। তো এসব দেখানো বা এসব মানে আমি এরকম ঘর বা আমার এই ব্যক্তিগত এই সিনারিগুলো আমি আপনাদেরকে দেখাতে চাইনি, শুধু শুধু আজকে দেখানোর বা বলার একটাই কারণ যে আমি মেয়েটা, আমরা হতাশ তো এই কারণেই হই, তাই না, যে যে জিনিসটা আমি চাচ্ছি সেই জিনিসটা প্রপারলি কেন পাচ্ছি না, বা যে জিনিসটা আমার হওয়ার উচিত ছিল সেটা কেন হচ্ছে না।
তো এই আমি আমার ব্যক্তিগত মতামত থেকে যেভাবে আমি ভালো থাকি বা যেভাবে আমি চিন্তা করি তা হলো, আমি যা চাই, যা পেতে চাই, তা আমি নিজেই ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করি। এটার জন্য আমি কখনোই কারো উপর ডিপেন্ডেন্ট হই না, বা কখনো চেষ্টাও করি না, বা কখনো প্রত্যাশাও আসে না যে আমার এই স্বপ্নটা আছে, সে আমাকে এই কাজটা করবে। তো আমার খুব ইচ্ছা, কিছু শখ আছে, যদি পূরণ হয়, এখন যদি বলি পূরণ না হলে লজ্জা পাবো, যদি পূরণ হয় তখন আমি বলবো যে আসলে কেন আমি এত কষ্ট করতেছি বা কেন কাজগুলো আমি করছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে হতাশা থাকার এখানে প্রশ্নই আসে না। এটা একটা বেস্ট অপরচুনিটি। আপনাদের কারোর সাথে মিশতে হবে না, কথা বলতে হবে না, শুধু শুধু নিজের দায়িত্বটুকু খুঁজে বের করা আর নিজের রেসপন্সিবিলিটিকে খুঁজে বের করে অতটুকু পালন করে বাকি পুরো সময়টুকু নিজে দেন। একটা কাজ করতে হলে দক্ষ হতে হয়, আর দক্ষতা অর্জন কোনো দিনও রাতারাতি হয় না। এটার পিছনে অনেক সময় দিতে হয়, স্টাডি করতে হয়, শ্রম দিতে হয়। তো আমি সবাইকে না, সবাই অনেক ভালো আছেন আমি আশা করি। যারা ভালো নেই বা যারা নেগেটিভ চিন্তা করতেছেন বা লকডাউনে খারাপ সময় যাচ্ছে, তাদেরকে বলতেছি রান্নাবান্না করেন, বাচ্চা দেখেন, স্বামীর সেবা করেন, ঘর সুন্দর করে গোছান। এলোমেলো জিনিস কখনোই মানুষকে প্রশান্তি দিতে পারে না। যে যত বেশি গুছানো, সে কিন্তু তত জীবনকে উপভোগ করতে শেখে, সে তার মাঝে তত ভালো লাগা কাজ করে। আর যারা যত এলোমেলোভাবে থাকে, তারা আসলে কখনো জীবনকে উপভোগ করতে শেখে না। তো এইটা একটা বেস্ট অপরচুনিটি যে আপনি কি করতে চাচ্ছেন বা কোনটার প্রতি আপনার অনেক মোহ আছে, আবেগ আছে, ওই কাজটাকে দক্ষ করে তোলেন। কোনো কিছুই কাজ কিন্তু ছোট না, আর কোনো কিছুই নিজেকে ছোট ভাবা উচিত না। আর নিজের প্রতি বিশ্বাসটা অনেক বড় জিনিস। নিজেকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো, বা এখানে হতাশ থাকার কি আছে বা খারাপ থাকার কি আছে। তো আপনাদের কাছে খুব বেশি অনুরোধ, মানে স্পেশালি মেয়েদের যারা সত্যি খুব নেগেটিভ সময় পার করতেছেন, আমি রিকোয়েস্ট করব 2 মাস সময় দেন নিজেকে। 2 মাস সময়টা এইটা হবে যে আপনি যে কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে যান। সেটা যে কোনো কিছু হতে পারে, বাংলা, ইংরেজি, অঙ্ক, অথবা হাতে হাতে তৈরি কোনো কিছুতে তৈরি করা, রান্নাবান্না, যাই করেন না কেন প্রত্যেকটার যদি আপনি ব্যবসা হিসেবে বা টাকা উপার্জনের জন্য করতে চান বা মনের শান্তির জন্য করতে চান, দক্ষতা মানুষকে কখনোই ঠকায় না। আপনি যে বিষয়ে দক্ষ হবেন কখনোই আপনাকে ঠকাবে না। এটা আপনাকে যতটুকু এটার পিছনে দক্ষ হওয়ার জন্য সময় দিবেন, ততটুকু সুদে আসলে আপনি ফেরত পাবেন। তো যে কোনো একটা বিষয় আপনারা নিজের স্কিল ডেভেলপ করেন, আর যতটুকু রেসপন্সিবিলিটি শুধু ততটুকুই পালন করেন। কে কী করতেছে, কে কী বলতেছে, এগুলো ফাইন্ড আউট করার কোনো প্রয়োজন নেই। বাচ্চাকে সময় দেওয়া, হাজব্যান্ডকে সময় দেওয়া, বাকিটাকে সংসারের কাজ টুকটাক করে করা। আর হতাশার তো প্রশ্নই আসে না। আপনি এই পৃথিবীর কোনো কিছু নিয়ে হতাশ হতে পারেন না, কারণ পৃথিবীর প্রত্যেকটাই আসলে বোনাস। বাস্তবতা এইটাই, একদিন সব কিছু শেষ হয়ে যাবে, একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এমন একদিন আসবে যে কেউ কাউকে আসলে চিনবে না, কেউ না এমন চিনবে না বলতে কি, সন্তানও বাবা মাকে চিনবে না, বাবা মাও সন্তানকে চিনবে না। সবাই শুধু ইয়ানফসি করবে, নিজের কথা বলবে, নিজের কথা ভাববে। সো এটা নিয়ে তাহলে কিসের মায়ায়, কিসের মোহে পড়ে আপনি হতাশ হচ্ছেন, মানে কিসের কারণে? যদি হতাশাটা অন্যের কারণে হয় তাহলে এটা টোটালি অযৌক্তিক, কারণ তাকে আপনি কখনো বদলাতে পারবেন না। আর যদি হতাশাটা নিজের কারণে হয় তাহলে এটা রিকভার করা খুবই ইজি, কারণ নিজেকে বদলানোটা খুব সহজ, কিন্তু অন্যকে কখনোই বদলানো যায় না। তো আপনাদের কাছে আমি এটাই আজকে ভিডিওর এই কথাটাই আলোচনা করতে আসছি যে আপনারা যদি শারীরিকভাবে ভালো থাকেন, সুস্থ থাকেন, তাহলে এর থেকে বড়লোক আর কেউ কিচ্ছু হতে পারে না। এর থেকে আপনি ভালো থাকা কিছু হতে পারে না। ভালো থাকার চেষ্টা করেন, চেষ্টা না করতেই হবে। আপনি 2 মাসে নিজেকে সময় দেন না, দেখেন নিজেকে আগে যেভাবে দেখতে পারেননি এখন সেভাবে দেখতে পারবেন। আর সত্যি সত্যি যদি কেউ হতাশ হন বা খারাপ লাগা কাজ করে, তাহলে ওই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে যে আসলে আমি কী কারণে খারাপ আছি, কোন কারণটা, মানে কারোর কি ব্যবহারে বা কারো কোনো কারণে, এই জিনিসটা ফাইন্ড আউট করতে। কারণ আমরা যারা হতাশ হই ম্যাক্সিমামে জানি না যে কী কারণে হতাশ হই। ওই জিনিসটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, সলিউশনটা অনেক সোজা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বিশেষ শুভকামনা। আর আমি আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিই। আল্লাহ হাফিজ।